পুরান ঢাকার একটি প্রাচীন জীর্ণপ্রায় দোতলা বাড়ির চিলেকোঠার ঘরটা আকাশের। ঘর বলাটা হয়তো বাড়াবাড়ি, আসলে চার দেয়ালের এক আশ্রয় মাত্র। দেয়ালের চুন সুরকি খসে পড়েছে অনেক জায়গায়, দরও পড়েছে ইট পাথরের কঙ্কাল। বর্ষা এলে ছাদের কোনাবে জল পড়ে, মেঝেতে তৈরি হয় স্যাঁতস্যাঁতে সবুজ ছাপ। এই ছোট্ট ঘরটাতেই আকাশের জগৎ, জগৎ জোড়া স্বপ্ন আর এক রাস হতাশার এক অদ্ভুত স্বভাবস্থান। দিনের বেলা আকাশ ছবি আঁকে, ক্যানভাস কেনার সামর্থ্য নেই, তাই পুরনো কাগজের পিছনে ফেলে দেওয়া কাঠের টুকরোয় সে তার প্রতিভার স্বাক্ষর রাখে। তার ছবিতে পুরান ঢাকার গলি, রিকশার জটলা আর মানুষের মুখের ক্লান্তির ছাপ জীবন্ত হয়ে ওঠে। তবে তার সবচেয়ে প্রিয় বিষয় হলো প্রকৃতি। তার কল্পনায় সে এমন এক পৃথিবীর ছবি আঁকে যেখানে কোনো দূষণ নেই, নেই কোনো কোলাহল, শুধু অফুরান্ত সবুজ আর নীল আকাশ। এই ছবিগুলোই তার পালানোর পথ। আকাশের বাবা নেই, মা সেলাইয়ের কাজ করে সংসার চালান, অভাব তাদের নিত্য সঙ্গী। মায়ের খাটুনির দিকে তাকালে আকাশের বুকটা দুমড়ে বুচড়ে ওঠে। সে চায় অনেক বড় শিল্পী হতে, মায়ের সব কষ্ট দূর করে দিতে, কিন্তু চারপাশের বাস্তবতা তাকে বারবার মনে করিয়ে দেয় যে তার স্বপ্ন আর বাস্তবের মধ্যে দূরত্ব কতখানি। সন্ধ্যের পর আকাশ তার পুরনো গিটারটা নিয়ে ছাদে বসে। তার আঙুলের ছোঁয়ায় গিটারে ফুটে ওঠে বিষণ্ণ সুর। সেই সুর ছড়িয়ে পড়ে রাতের বাতাসে, পাড়ার মানুষের কানে পৌঁছায়। কেউ কেউ প্রশংসা করে, কেউ বা বলে এসব করে কি হবে। আকাশের তাতে কিছু যায় আসে না। গিটার বাজানোর সময়টা একান্তই তার নিজের। সেই সময় সে ভুলে যায় তার চারপাশের কঠিন বাস্তবতা। তার সুরের মাধ্যমে সে তার না বলা কথা, তার ভেতরের যন্ত্রণা আর চাপা অভিমান প্রকাশ করে। মাঝে মাঝে রাতে তার ঘুম আসে না। চিলেকোঠার ছোট জানালা দিয়ে সে বাইরের দিকে তাকিয়ে থাকে। সে দেখে শহরের আকাশটা তারার আলোয় ঝলমল করছে না, বরং কৃত্রিম আলোয় নিষ্প্রভ হয়ে আছে। তার মনে হয় তার নিজের জীবনটাও এই আকাশের মতো, সম্ভাবনা থাকা সত্ত্বেও যেন কিছু একটার অভাবে আটকে আছে। সে ভাবে কবে তার প্রতিভার আলো এই শহরের কৃত্রিম আলোকে ছাপিয়ে যাবে, কবে তার স্বপ্নগুলো ডানা মেলে উড়বে। এই প্রশ্নগুলো তার রাতের ঘুম কেড়ে নেয়, কিন্তু বুকের গভীরে সে একটি আশার প্রদীপ জ্বালিয়ে রাখে। এই আশায় তাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়, নতুন করে বাঁচতে শেখায়। শহরের অন্য প্রান্তে অভিজাত এলাকার এক বিশাল অট্টালিকায় নীলার বাস। বাইরে থেকে দেখলে মনে হবে তার জীবনে কোনো কিছুরই অভাব নেই। দামি গাড়ি, পোশাক, বিলাসবহুল জীবন সবই তার হাতের মুঠোয়। কিন্তু এই প্রাচুর্যের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর শূন্যতা। তার জীবনটা যেন একটা সোনার খাঁচা, যেখানে সে বন্দিনী। নীলার বাবা শহরের একজন নামকরা ব্যবসায়ী, প্রচণ্ড রাশভারী এবং কঠোর প্রকৃতির মানুষ। তার ইচ্ছাই এই বাড়ির আইন। মেয়ের খুশির চেয়ে তার কাছে সামাজিক মর্যাদার বংশের গৌরব অনেক বেশি গুরুত্বপূর্ণ। নীলা কি চায়, কি ভালোবাসে, তা জানার কোনো প্রয়োজন তিনি বোধ করেন না। তিনি মেয়ের জন্য এমন এক জীবন পরিকল্পনা করে রেখেছেন যেখানে নীলার নিজের কোনো স্থান নেই। নীলার জগৎ তার ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ। তার সঙ্গী হলো বই আর তার ব্যক্তিগত দিনলিপি। সে রবীন্দ্রসঙ্গীত শোনে, জীবনানন্দের কবিতা পড়ে আর ভাবে এমন জীবন কি আমার হতে পারত না। তার দিনলিপির পাতায় পাতায় জমে থাকে তার না বলা কথা, তার চেপে রাখা কান্না আর মুক্তির আকুতি। সে লেখে, আমার চারপাশের দেয়ালগুলো এত উঁচু কেন? আমি কি কোনোদিন এই দেয়াল ভেঙে বের হতে পারবো না? মাঝে মাঝে সে তার ঘরের জানালা দিয়ে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে থাকে। সে দেখে রাস্তার শিশুরা হাসছে, খেলছে। তাদের জীবনে হয়তো অনেক অভাব, কিন্তু তাদের চোখে মুখে যে স্বাধীনতার আনন্দের ছাপ, তা নীলার কাছে অমূল্য মনে হয়। সে দেখে একদল তরুণ তরুণী রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর প্রাণ খুলে হাসছে। এই ছোট ছোট দৃশ্যগুলো তার বুকের ভেতরে এক তীব্র হাহাকার তৈরি করে। সে বুঝতে পারে তার জীবন থেকে এই শহর স্বাভাবিক আনন্দগুলো হারিয়ে গেছে। নীলার বাবা তার বিয়ে ঠিক করেছেন আর এক ধনী ব্যবসায়ীর ছেলের সাথে। ছেলেটি দেখতে সুন্দর, বংশমর্যাদাও তাদের সমান, কিন্তু নীলা জানে এই বিয়েটা আসলে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তি ছাড়া আর কিছুই নয়। তার ভাবনাগেরির এখানে কোনো মূল্য নেই। সে বাবাকে কিছু বলার সাহস পায় না, শুধু নীরবে সব সহ্য করে যায়। তার একটাই গোপন জগৎ আছে, তার ছাদের বাগান। সেখানে সে নিজের হাতে ফুলের গাছ লাগিয়েছে। যখন তার খুব কষ্ট হয় তখন সে ছাদে চলে যায়, ফুলের সাথে কথা বলে, তাদের যত্ন নেয়।
এই গাছগুলোই তার একমাত্র বন্ধু, যারা তাকে বিচার করে না, শুধু নীরবে তার পাশে থাকে। ছাদের কোণায় দাঁড়িয়ে সে দূরের আকাশের দিকে তাকিয়ে থাকে আর স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে এক মুক্ত জীবনের, যেখানে সে নিজের ইচ্ছে মতো বাঁচতে পারবে, নিজের পছন্দের মানুষকে ভালোবাসতে পারবে। এই স্বপ্নই তাকে এই বন্দি জীবনে বেঁচে থাকার প্রেরণা যোগায়। বৈশাখী মেলার শেষ দিন। নাগরিক কোলাহলের মাঝেও এই মেলাটি যেন এক টুকরো বাঙালিয়ানা। নীলা অনেক অনুনয় বিনয় করে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে, তবে সাথে আছে সার্বক্ষণিক প্রহরী, তার বাবার পাঠানো গাড়ির চালক। মেলায় চারিদিকে নাগরদোলা, বাঁশির শব্দ আর মানুষের ভিড়। এই ভিড়ের মধ্যেই যেন নীলা মুক্তির স্বাদ খুঁজছিল। অন্যদিকে আকাশ তার আঁকা কিছু ছবি নিয়ে মেলায় এসেছে। যদি কিছু বিক্রি হয় তাহলে মায়ের জন্য একটা নতুন শাড়ি কেনার ইচ্ছে তার। কিন্তু মানুষের আগ্রহ সস্তা চটকদার জিনিসের দিকেই বেশি। তার শিল্পকর্মের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। হতাশ হয়ে সে একপাশে রাখা একটা খালি মঞ্চে উঠে তার গিটারটা হাতে তুলে নেয়। পাশের কোলাহলকে উপেক্ষা করে সে চোখ বন্ধ করে একটা সুর ভাঁজতে শুরু করে। সে সুর ছিল তার নিজের লেখা, এক রাস অভিমান আর না পাওয়ার যন্ত্রণা মেশানো এক বিষণ্ণ সুর। কিছুক্ষণ পর মানুষের ভিড় ঠেলে কিছুটা ক্লান্ত হয়ে নীলা সেই মঞ্চের কাছাকাছি এসে দাঁড়ায়। হঠাৎ তার কানে ভেসে ওঠে এক অদ্ভুত মায়াবী সুর। গিটারের তারে যেন কেউ তার ভেতরের সমস্ত কষ্ট আর একাকিত্বকে তুলে ধরছে। সুরের টানে সে সম্মোহিতের মতো এগিয়ে যায় মঞ্চের দিকে। সে দেখে এক তরুণ চোখ বন্ধ করে তন্ময় হয়ে গিটার বাজাচ্ছে। তার পরনে সাধারণ পোশাক, মুখে খোঁচা খোঁচা দাড়ি, কিন্তু তার চেহারায় এমন এক সারল্য আর বিষণ্ণতা মাখানো যা নীলার হৃদয়কে স্পর্শ করে। সে অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এই সুরটা সে সারা জীবন ধরে শুনে আসছে, এই মুখটা তার অতি পরিচিত। হঠাৎ করেই আকাশের চোখ খুলে যায়। ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ে নীলার ওপর। মেয়েটির পরনে দামি শাড়ি, মুখে আভিজাত্যের ছাপ, কিন্তু তার চোখে এমন এক গভীর বিষাদ যা আকাশের বুকটাকে নাড়িয়ে দেয়। সে গিটার বাজানো থামিয়ে দেয়। চারপাশে সব শব্দ যেন মুহূর্তের জন্য থেমে যায়। মেলায় হাজারো মানুষের ভিড়ে তারা দুজনে যেন সম্পূর্ণ একা। তাদের দৃষ্টি একে অপরের উপর স্থির হয়ে থাকে। কোনো কথা হয় না, শুধু দুটি হৃদয় যেন একে অপরের ভাষা পড়তে থাকে। আকাশ নীলার চোখে দেখতে পায় এক বন্দিনী রাজকন্যার আকুতি, আর নীলা আকাশের চোখে দেখতে পায় এক শিল্পীর না বলা যন্ত্রণা আর অসীম স্বপ্ন। এক অব্যক্ত তীব্র আকর্ষণ তাদের দুজনকে ঘিরে ফেলে। সময়ের হিসাব যেন তারা ভুলে যায়। ঠিক সেই মুহূর্তে যখন তাদের পৃথিবী এক হয়ে গিয়েছিল, এক কঠোর কর্তৃত্ব ভাদনা কণ্ঠস্বর সেই মায়াবী নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দিল। নীলা, তুমি এখানে এই ছেলেদের সাথে কি করছো? নীলা চমকে পিছনে ফেরে। তার বাবা জনাব ইকবাল চৌধুরী দুজন দেহরক্ষী নিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে তীব্র বিরক্তি আর ঘৃণা। তিনি আকাশের দিকে এমনভাবে তাকালেন যেন সে কোনো অস্পৃশ্য বস্তু। তার সে শীতল দৃষ্টি আর কঠোর কণ্ঠস্বরের আঘাতে আকাশে সম্বিত ফেরে। তাদের সেই স্বপ্নের মুহূর্তটি এক লহমায় ভেঙে কাঁচের টুকরোর মতো ছড়িয়ে পড়ে। তার বাবা সেই অবজ্ঞামূলক চাহনি আর নীলার অসহায় ফ্যাকাশে মুখ, এই দৃশ্যটা আকাশের হৃদয়ে ধারালো ছুরির মতো বিঁধে যায়। নীলা কিছু বলার আগেই তার বাবা একরকম জোর করে তাকে সেখান থেকে টেনে নিয়ে যান। গাড়ির ভেতরটা নিঃশব্দ, ভারী। এই নীরবতা যেন নীলার কানের পর্দায় ক্রমাগত আঘাত করে চলেছে। বাবা জনাব ইকবাল চৌধুরী তার পাশে বসে আছেন, পাথরের মূর্তির মতো। তার শক্ত চোয়াল আর শীতল দৃষ্টি গাড়ির জানালার কাচভেদ করে বাইরের চলমান পৃথিবীকে দেখছে। কিন্তু নীলা জানে তার সমস্ত মনোযোগ এখন মেয়ের অপরাধের দিকে। লজ্জায়, অপমানে আর চাপার আগে নীলার ভেতরটা জ্বলে যাচ্ছিল। ওই তরুণের সামনে তাকে যেভাবে অপমান করা হলো তা তার বাবাকে ছোট করার চেয়েও তাকে বেশি আঘাত করেছে। তার মনে হচ্ছিল বাবার এই কর্তৃত্বপূর্ণ আচরণ তার নিজের অস্তিত্বকেই যেন সবার সামনে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। তার স্বাধীনতার শেষ কণাটুকু যেন আজ প্রকাশ্যে পিষে ফেলা হলো। একবারের জন্য সে বাবার দিকে তাকানোর সাহস পেল না, শুধু তার শাড়ির আঁচল শক্ত করে আঁকড়ে ধরে বসে রইল। তার চোখ ঝাপসা হয়ে আসছিল, কিন্তু সে এক ফোঁটাও জল ফেলতে রাজি নয়। এই কান্না তার একান্ত ব্যক্তিগত, এই খাঁচার মালিকের সামনে প্রদর্শনের জন্য নয়। অন্যদিকে মেলার কোলাহল আবার আকাশের কানে ফিরে এসেছে, কিন্তু তার কিছুই ভালো লাগছে না। সে স্থবিরের মতো মঞ্চে দাঁড়িয়ে আছে, গিটারটা তখনও তার হাতে ধরা। ইকবাল চৌধুরীর সেই ঘৃণামাখা দৃষ্টি আর অবজ্ঞাপূর্ণ কথাগুলো তার মস্তিষ্কের ভেতরে বারবার প্রতিধ্বনিত হচ্ছে।
এই ছেলেদের সাথে কি করছো? কথাটা সামান্য হলেও এর পেছনের শ্রেণীবিদ্বেষের বিষাক্ত তীর আকাশকে একেবারে এফোড়ো অফোড়ো করে দিয়েছে। সে জানতো সে গরিব, কিন্তু আজ রাতের মতো করে কেউ কখনো তাকে তার সামাজিক অবস্থান নিয়ে এতটা হীনমন্যতায় ভোগায়নি। মুহূর্তের জন্য তার মনে হলো তার প্রতিভা, তার শিল্প, তার স্বপ্ন, এই সবই যেন ওই ধনী লোকটার এক শীতল চাহনির কাছে তুচ্ছ, অর্থহীন। তার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল মেয়েটির জন্য। নীলা সেই ফ্যাকাশে অসহায় মুখটা সে ভুলতে পারছিল না। মেয়েটির চোখে যে বিষণ্ণতা সে দেখেছিল, আজকের ঘটনায় সেই বিষাদের কারণটা যেন তার কাছে স্পষ্ট হয়ে গেল। যে মায়াবী মুহূর্তটি তৈরি হয়েছিল তা যেন এক ঝটকায় ভেঙে খান খান হয়ে গেছে, আর সেই ভাঙা গাছের টুকরোগুলো এখন তার হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। গভীর রাতে আকাশ পুরান ঢাকার জনশূন্য গলি দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। তার কাঁধে গিটার, হাতে আঁকা ছবিগুলো, যেগুলো আজও অবিকৃত রয়ে গেছে। প্রতিদিনের চেনা পথটাই আজ অচেনা ঠেকছে। প্রতিটা বাঁক, প্রতিটা জীর্ণ দেয়াল যেন তাকে ব্যঙ্গ করে বলছে তার জগৎটা কতটা আলাদা। সে তার চিলেকোঠার ঘরে ফিরে এলো। ছাদের ওপর উঠে গিটারটা হাতে নিল, কিন্তু আঙুলগুলো যেন আজ সুর খুঁজে পাচ্ছে না। যে সুর সে একটু আগে মেলায় বাজাচ্ছিল, সেই সুরটা এখন বিস্বাদ লাগছে। সে চোখ বন্ধ করল, চেষ্টা করল সেই মেয়েটির মুখটা মনে করতে। তার পরনের দামি শাড়ি বা আভিজাত্য নয়, তার মনে পড়ছিল শুধু তার চোখ দুটো। অতল গভীর সেই চোখ, যেখানে এক মহাসমুদ্রের বিষাদ জমে আছে। আকাশ গিটারটা পাশে রেখে তার আঁকার খাতাটা টেনে নিল। কাঠখয়লা দিয়ে সে দ্রুত হাতে আঁকতে শুরু করলো। সে চেষ্টা করছে সেই চোখ দুটোকে কাগজে ফুটিয়ে তুলতে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। সে যা আঁকছে তা একটা সুন্দর চোখ হচ্ছে মাত্র, কিন্তু সেই চোখের ভেতরে আকুতি, সেই না বলা গল্পের গভীরতা সে কিছুতেই প্রকাশ করতে পারছে না। তার মনে হলো ওই চোখ দুটো আঁকতে না পারলে তার শিল্পী জীবনই বৃথা। এই প্রথম তার মনে হলো কোনো কিছু আঁকার জন্য তাকে এতটা তীব্রভাবে আকুল হতে হচ্ছে। মেলায় ঘটা অপমানজনক ঘটনাটা তার অভিমানকে যতটা বাড়িয়ে দিয়েছে, তার চেয়েও বেশি বাড়িয়ে দিয়েছে সেই চোখ দুটোকে জনু দেখার তীব্র ইচ্ছাকে। ওদিকে নীলা তার বিশাল সুসজ্জিত ঘরে পায়চারি করছিল। ঘরের দেয়ালগুলো যেন আরও চেপে বসছে তার ওপর। সে কিছুক্ষণ আগে স্নান সেরেছে, কিন্তু তার শরীর থেকে মেলার সেই সতেজ মাটির গন্ধটা সে ধুইয়ে ফেলতে চায়নি। আলমারি জুড়ে থাকা দামি শাড়ি আর অলংকারের দিকে তাকিয়ে তার তাচ্ছিল্যের হাসি পেল। এগুলো সবই তো তার কারাগারের পোশাক। সে তার দিনলিপিটা বের করল, কিন্তু একটিও শব্দ লিখতে পারল না। তার অনুভূতি এতটাই তীব্র যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সে ব্যালকনিতে এসে দাঁড়ালো। ছাদের বাগানের ফুলগুলো রাতের বাতাসে দুলছে। তার কেবলই মনে পড়ছে সেই তরুণের কথা, তার সাদামাটা পোশাক, এলোমেলো চুল, কিন্তু তার গিটারে যে সুর ছিল তা হাজারটা দামি অলংকারের চেয়েও খাঁটি। আর তার চোখ, যেখানে ছিল একরাশ স্বপ্ন আর চাপা অভিমান। নীলা তার নিজের জীবনের দিকে তাকালো। তার জীবনটা কতটা মেকি, কতটা অভিনয় দিয়ে গড়া। তার বাবা, তার পরিবার, তার তথাকথিত অভিজাত সমাজ, সবাই শুধু বাইরের আবরণটা দেখে, তার ভেতরের শূন্যতার খবর কেউ রাখে না। আজ প্রথমবার তার মনে হলো কেউ একজন তার সেই ভেতরের মানুষটাকে দেখেছে, কোনো কথা না বলেই তার একাকিত্বকে অনুভব করতে পেরেছে। এই অনুভূতিটা তাকে এক অদ্ভুত শক্তি দিচ্ছিল। বাবার প্রতি ভয়টা কমে গিয়ে এক ধরনের জেদ তৈরি হচ্ছিল তার মনে। পরের দিন সকালে নাস্তার টেবিলে পরিবেশ থমথমে। নীলার মা, মিসেস চৌধুরী, মেয়ের থমথমে মুখ আর স্বামীর কঠিন চেহারা দেখে অস্বস্তিতে ভুগছেন। জনাব ইকবাল চৌধুরী খবরের কাগজ থেকে চোখ না সরিয়ে গম্ভীর গলায় বললেন, জাহিদের বাবা ফোন করেছিলেন। সামনের সপ্তাহে ওরা তোমার আর জাহিদের বিয়ের দিনটা পাকা করতে আসতে চান। নীলা চুমকিয়ে তার বাবার দিকে তাকালো। তার ঠোঁট কাঁপছে। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগে তার বাবা খবরের কাগজটা নামিয়ে সরাসরি তার দিকে তাকালেন। তার চোখে কোনো স্নেহ ছিল না, ছিল পরিষ্কার হুঁশিয়ারি। কাল যা হয়েছে তারপর আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। তুমি কতই নিকট স্থির তাকে। রাস্তার ছেলের সাথে মেলামেশা করা আমাদের পরিবারের ঐতিহ্যের পরিপন্থী। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। নীলার মা মিনমিন করে বললেন, ও তো শুধু মেলায় ঘুরতে গিয়েছিল। চুপ করো তুমি। স্ত্রীর দিকে তাকিয়ে গর্জে উঠলেন ইকবাল চৌধুরী, তোমার প্রশ্রয়েই ওর সাহস এত বেড়েছে। নীলা, শুনে রাখো, জাহিদের সাথেই তোমার বিয়ে হবে। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এর কোনো নড়চড় হবে না। নিজের মান সম্মান কিভাবে রক্ষা করতে হয় সেটা অন্তত শেখার চেষ্টা করো। বাবার কথায় মান সম্মান শব্দটি নীলার কানে যেন বিষের মতো লাগলো। তার মনে হলো তার বাবার কাছে মান সম্মান মানে সামাজিক প্রতিপত্তি আর টাকার অহংকার ছাড়া আর কিছুই নয়। একজন শিল্পীর শিল্পকে, একজন মানুষের সরলতাকে সম্মান করার মতো উদারতা তার নেই। নীলা কোনো উত্তর দিল না। সে নীরবে উঠে দাঁড়ালো। এই নীরবতাই ছিল তার সবচেয়ে বড় প্রতিবাদ।
সে বুঝতে পারছিল তার খাঁচার দরজাটা এবার আরও শক্ত করে বন্ধ করে দেওয়া হবে। তার সামনে এখন দুটো পথ খোলা, হয় আজীবনের জন্যই বন্দিদশা মেনে নেওয়া, অথবা নিজের অস্তিত্ব রক্ষার জন্যই প্রথমবার বিদ্রোহ করা। কয়েকদিন কেটে গেছে। আকাশ সেদিনের পর থেকে আর ছবি আঁকতে বা গিটার বাজাতে আগের মতো মন দিতে পারছে না। তার সমস্ত চেতনা জুড়ে শুধু একজোড়া বিষণ্ণ চোখ। সে বুঝতে পারছে এই অনুভূতি শুধু এক মুহূর্তের আকর্ষণ নয়, এর গভীরতা আরও বেশি। সে তার অসমাপ্ত ছবিটার দিকে তাকিয়ে থাকে আর ভাবে কিভাবে সে আবার সেই মেয়েটিকে খুঁজে পাবে। সে তার নাম জানে না, ঠিকানা জানে না, শুধু জানে সে এক বন্দিনী যার মুক্তির আকুতি আকাশকে অস্থির করে তুলেছে। একদিন সন্ধ্যায় সে তার পুরনো খবরের কাগজে স্তূপ ঘাঁটতে শুরু করলো। বিভিন্ন পত্রিকার বিনোদন পাতা, অভিজাত সমাজের অনুষ্ঠানের খবর, সে পাগলের মতো কিছু একটা খুঁজে চলেছে। হঠাৎ একটা পুরনো ফ্যাশন ম্যাগাজিনের পাতায় তার চোখ আটকে গেল, শহরের সেরা ব্যবসায়ীদের নিয়ে একটা লেখা। আর সেখানেই একটা ছবিতে সে তাকে দেখতে পেল। জনাব ইকবাল চৌধুরীর পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, তার নীলা। ছবির নিচে ক্যাপশনে নাম লেখা, জনাব ইকবাল চৌধুরী তার একমাত্র কন্যা নীলা চৌধুরী নিয়ে। আকাশের বুকের ভেতরটা ধক করে উঠল। অবশেষে সে তার নামটা জানতে পারল, নীলা। নামটা তার ঠোঁটে আসতেই যেন এক রাস মায়া ছড়িয়ে পড়ল। সে অপলক দৃষ্টিতে ছবিকার দিকে তাকিয়ে রইল। এখন সে জানে সে কে, কিন্তু এই পরিচয় যেন তাদের মাঝখানের দেওয়ালটাকে আরও উঁচু, আরও দুর্ভেদ্য করে তুলেছে। তবু আকাশের মনে কোনো হতাশা এলো না, বরং এক নতুন জেদ তাকে গ্রাস করল। সে তার ক্যানভাসটা টেনে নিল, নতুন করে রং মেশালো। আজ সে শুধু চৌক আঁকবে না, সে নীলার পুরো প্রতিকৃতি আঁকবে। এমন একটি ছবি যা শুধু তার বাইরের সৌন্দর্য নয়, তার ভেতরের বন্দিদশার যন্ত্রণা আর মুক্তির স্বপ্নকেও ফুটিয়ে তুলবে। এই ছবি হবে তার নীরব প্রতিবাদ, তার না বলা ভালোবাসার প্রথম প্রকাশ। তার তুলির প্রথম আঁচড়টা ক্যানভাসে পড়ার সাথে সাথে তার মনে হলো তাদের গল্পটা সেদিন শেষ হয়নি, বরং সেদিনই শুরু হয়েছে। পুরান ঢাকার সেই চিলেকোঠার ঘরটা এখন আকাশের সাধনা ক্ষেত্র। দিন রাতের ভেদাভেদ মুছে গেছে। খাওয়া দাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, ঘুমের কোনো নিশ্চয়তা নেই। তার সমস্ত অস্তিত্ব জুড়ে এখন কেবল একটা ক্যানভাস আর রঙের শাড়ি। সে নীলার প্রতিকৃতি আঁকছে, কিন্তু এই শুধু একটি ছবি আঁকা নয়, এজন্য এক নিবিড় আরাধনা। তুলির প্রতিটি আঁচড়ে সে তার সমস্ত অনুভূতি, তার না বলা কথা, তার ক্ষোভ আর তার গভীর মমতা ঢেলে দিচ্ছে। কাজটা সহজ হচ্ছে না। সে বারবার নীলার চোখ দুটো আঁকতে গিয়ে থেমে যাচ্ছে। মেলার সেই ক্ষণিকের দেখায় যে গভীরতা সে দেখেছিল, সেই অসহায় আকুতি আর চাপা বিদ্রোহের ঝলক, সেটা সে কিছুতেই রং তুলিতে ফুটিয়ে তুলতে পারছিল না। কতবার সে ছবি এঁকেছে, আবার মুছে ফেলেছে। তার মনে হচ্ছে এই চোখ আঁকতে ব্যর্থ হলে তার শিল্পী জীবনের কোনো অর্থই থাকবে না। তার মা দরজার বাইরে থেকে ছেলের এই পাগলামি দেখে নীরবে চোখের জল ফেলেন। তিনি ছেলের খাওয়া দাওয়ার জন্য ডাকেন, কিন্তু আকাশ কোনো উত্তর দেয় না। তার পৃথিবী এখন ওই ক্যানভাসেই সীমাবদ্ধ। রাতের পর রাত জেগে সে কাজ করে। তার মনে হয় এই ছবিটা শেষ করতে না পারা পর্যন্ত তার মুক্তি নেই। এই ছবিটা শুধু নীলার প্রতিকৃতি নয়, এটা তার নিজেরও প্রতিচ্ছবি। এই ছবির মাধ্যমে সে ইকবাল চৌধুরী সে দাম্ভিক জগতের বিরুদ্ধে তার শিল্পকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। অন্যদিকে চৌধুরী বাড়ির সেই বিশাল অট্টালিকায় নীলার নীরব বিদ্রোহ শুরু হয়েছে। সে সরাসরি বাবাকে কিছু বলার সাহস পায়নি, কিন্তু তার আচরণে ফুটে উঠছে এক শীতল ঔদাসীন্য। সে এখন আর আগের মতো সব কিছু নীরবে মেনে নেয় না। তার বাবা যখন দামি উপহার এনে দেন, সে তা স্পর্শও করে না। সে আগের চেয়েও বেশি সময় তার ছাদের বাগানে কাটায়। গাছগুলোর সাথে কথা বলা, তাদের যত্ন নেওয়া, এটাই এখন তার প্রতিবাদের ভাষা। বাবার ঠিক করে দেওয়া পাত্র জাহিদের সাথে বিয়ের কথা সে মন থেকে ঝেড়ে বেরতে চায়। রাতের বেলা সে তার দিনলিপিতে লেখে, কিন্তু এখন আর তার লেখায় আগের মতো শুধু কষ্ট আর হতাশা থাকে না, থাকে এক নতুন প্রত্যয়। সে লেখে, আমি ওই সুরকে ভুলতে পারি না, ওই চোখ দুটোকে ভুলতে পারি না। সে আমার নাম জানে না, আমি তার নাম জানি না, কিন্তু আমরা একে অপরের আত্মার খবর জানি। এই অনুভূতি মিথ্যে হতে পারে না। আমি কোনো জাহিদকে বিয়ে করব না যে আমার ভেতরের মানুষটাকে কোনোদিন দেখতেই পাবে না। মেলায় দেখা সেই তরুণের মুখটা সে বারবার মনে করার চেষ্টা করে। তার গিটারের সুরটা যেন তার কানের কাছে দিনরাত বাজতে থাকে। সেই সুরটাই তার বিদ্রোহের অনুপ্রেরণা, তার বেঁচে থাকার নতুন অবলম্বন। এই সুর তাকে শেখাচ্ছে কিভাবে খাঁচার ভেতরে থেকেও মুক্তির স্বপ্ন দেখতে হয়। প্রায় 2 সপ্তাহ পর এক ভোরবেলায় আকাশ তার কাজ শেষ করল। শেষ তুলির আঁচড়টা দেওয়ার পর সে ধপ করে মেঝেতে বসে পড়ল। তার শরীর ক্লান্ত, অবসন্ন, কিন্তু তার চোখে মুখে এক গভীর তৃপ্তি। সে ক্যানভাসটাকে দেয়ালের সাথে হেলান দিয়ে রেখে দূর থেকে দেখতে লাগল।
এক অবিশ্বাস্য সৃষ্টি। ছবিতে নীলা এক জানালা ধরে দাঁড়িয়ে আছে, তার পরনে জমকালো শাড়ি, গায়ে অলংকার, কিন্তু তার দৃষ্টি শূন্য, বিষাদময়। জানালার বাইরে এক টুকরো নীল আকাশ, যেখানে একটা ঘুড়ি উড়ে যাচ্ছে, মুক্তির প্রতীক। তার চোখ দুটোতে একই সাথে বন্দিদশার যন্ত্রণা আর মুক্তির তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। আলো ছায়ার খেলায় তার মুখের সারল্য আর আরিজাত্যের দ্বিধা এমনভাবে প্রকাশ পেয়েছে যা দেখলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আকাশ ছবিটার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে শুধু একটি ছবি আঁকেনি, সে যেন নীলার আত্মার কাছে একটা চিঠি পাঠিয়েছে। বিকেলে তার একমাত্র কাছের বন্ধু রনি তার খোঁজে চিলেকোঠায় এসে ছবিটা দেখে একেবারে স্তব্ধ হয়ে গেল। রনি নিজেও একজন শৌখিন আলোকচিত্রকরী, শিল্পের কিছুটা বোঝে। সে কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থেকে বলল, আকাশ, তুই এটা কি এঁকেছিস? এটা তো শুধু ছবি না, এটা একটা কবিতা, একটা জীবন্ত দীর্ঘশ্বাস। হি মেয়েটাকে? আকাশ শুধু ক্লান্ত গলায় বলল, একজন বন্দিনী। রনি ছবিটার কাছ থেকে সরতে পারছিল না। সে উত্তেজিত গলায় বলল, তুই জানিস জাতীয় চিত্রশালায় সামনের মাস থেকে বার্ষিক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে? দেশের সব বড় বড় শিল্পীরা সেখানে ছবি জমা দেন। তোকে এই ছবিটা সেখানে পাঠাতেই হবে। আমার বিশ্বাস এই ছবি একটা সাড়া ফেলবে। আকাশ প্রথমে রাজি হয়নি। তার কাছে এই ছবিটা ছিল একান্তই ব্যক্তিগত। কিন্তু রনি তাকে বোঝালো, আরে বোকা, শিল্পের কাজ তো শুধু ছবি আঁকা নয়, সেই শিল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তুই যদি তোর অনুভূতিকে লুকিয়ে রাখিস, তাহলে সেই বন্দিনীর কাছে তোর বার্তা পৌঁছাবে কিভাবে? রনির শেষ কথাটা আকাশের বুকে গিয়ে লাগলো। বার্তা পৌঁছানো, হ্যাঁ, সে তো এটাই চায়। হয়তো এভাবেই তার নীরব আর্তনাদ তার ভালোবাসা নীলার কাছে পৌঁছাতে পারে। সে অবশেষে রাজি হলো। প্রদর্শনীতে ছবি জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে শুরু করলো। ছবিটার নাম দিল নীল তৃষ্ণা। যেমন কথা ছিল, পরের সপ্তাহেই জাহিদ আর তার পরিবার নীলাদের বাড়িতে এলো বিয়ের দিন চূড়ান্ত করতে। জাহিদকে দেখতে চলচ্চিত্রের নায়কদের মতো সুন্দর বলা যায়। দামি পোশাকে আর বিদেশি সুগন্ধিতে তার শরীর থেকে আরিজাত ছিটকেরে পড়ছে, কিন্তু তার চোখে মুখে এক ধরনের উন্নাসিকর অহংকার, যা নীলার মনকে আরও বিষিয়ে তুলল। বসার ঘরে গুলুগম্ভীর আলোচনা চলছে। দুই পরিবারের বড়রা মিলে বিয়ের আয়োজন আর লেনদেনের কথা বলছে, যেন দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। নীলাকে সেখানে বসিয়ে রাখা হয়েছে এক সুন্দর পুতুলের মতো। জাহিদ বারবার আর চোখে তাকে দেখছিল। তার চাহনিতে কোনো আবেগ বা মুগ্ধতা ছিল না, ছিল শুধু কিছু একটা অধিকার করার আত্মবিশ্বাস। আলোচনার ফাঁকে জাহিদ নীলার সাথে একা কথা বলার সুযোগ চাইল। তাকে নিয়ে যাওয়া হলো বসার ঘরের সাথে লাগানো বারান্দায়। জাহিদ একটা সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে তার ছেলের সাথে বলল, বাবারা যা ঠিক করার করছেন, আমাদের এইসবের মধ্যে না যাওয়াই ভালো। তুমি তো জানোই এসব সামাজিকতা রক্ষা করতে হয়। বিয়ের পর তুমি তোমার মতো থাকবে, হ্যাঁ আমি আমার মতো। নীলার বুকের ভেতরটা রাগে রি রি করে উঠল। লোকটা তাকে কি মনে করে? সে শান্ত কিন্তু শীতল গলায় বলল, আমার মতো থাকা মানে কি? জাহিদ হাসল। সে হাসিতে কোনো উষ্ণতা ছিল না। মানে, তোমার যা যা দরকার সবই পাবে, গাড়ি বাড়ি কেনাকাটা যা খুশি করো, শুধু আমার ব্যক্তিগত ব্যাপারে মাথা গলাবে না। আমিও তোমারটা নিয়ে ভাববো না। আমাদের জীবনটা হবে নিখুঁত, বাইরে থেকে সবাই দেখে ঈর্ষা করবে। নীলা স্থির দৃষ্টিতে জাহিদের দিকে তাকালো। লোকটার কাছে জীবন মানে শুধু বাইরের চাকচিক্য। সে শিল্প বোঝে না, সে অনুভূতি বোঝে না। মুহূর্তটা স্থির, জমাট বাঁধা। চিত্রশালার সব কোলাহল, সব মৃদুগুঞ্জন যেন থেমে গেল। নীলার চারপাশের পৃথিবীটা লুপ্ত হয়ে গেছে। তার সমস্ত চেতনা, সমস্ত অস্তিত্ব কেন্দ্রীভূত হয়ে আছে সামনের ক্যানভাসে টাঙানো এই ছবিটার ওপর। নীল তৃষ্ণা, শিল্পী আকাশ। তার নিজের মুখ, নিজের চোখ, অথচ এত অচেনা, এত উন্মুক্ত। শিল্পী তার আত্মার গভীরে লুকিয়ে রাখা সেই গোপন কান্নাকে সবার সামনে প্রকাশ করে দিয়েছে। লজ্জা, বিস্ময় আর এক অদ্ভুত শিহরণে তার শরীর কাঁপছিল। কেউ তাকে বুঝতে পেরেছে, কেউ তার নীরব আর্তনাদ শুনতে পেয়েছে। এই অনুভূতিটা তাকে এতটাই বিভল করে দিল যে পাশে দাঁড়ানো তার হুবু বর বা বাবার অস্তিত্ব সে কিছুক্ষণের জন্য ভুলেই গেল। তার ঘোর ভাঙল জাহিদের কর্কশ অবিশ্বাসী কণ্ঠস্বরে, এটা তো তুমি? কেই আকাশ? তোমার ছবি আঁকার অনুমতি সে কোথায় পেল? জাহিদের কথায় শিল্পের প্রশংসা ছিল না, ছিল মালিকানায় আঘাতে লাগার তীব্র বিরক্তি। তার কাছে ছবিটা শিল্পকর্ম নয়, তার হবু স্ত্রীর অননুমোদিত প্রদর্শন। কিন্তু জনাব ইকবাল চৌধুরীর প্রতিক্রিয়া ছিল আরও ভয়ঙ্কর। তিনি একটিও কথা বললেন না। তার মুখ মুহূর্তের মধ্যে ভাবলে শীতল হয়ে গেল। তিনি একবার ছবির দিকে তাকালেন, তারপর তার দৃষ্টি স্থির হলো নীলার ফ্যাকাশে মুখের ওপর।
তার সেই দৃষ্টিতে কোনো প্রশ্ন ছিল না, ছিল রায়। তিনি বুঝতে পারছিলেন এই ছবিটা শুধু একটি প্রতিকৃতি নয়, এটি একটি নীরব বিদ্রোহে ইশতেহার। এই ছবি তার দুর্ভেদ্য ক্ষমতার দেয়াল, একটি ফাটল যা সমাজের সামনে তার সম্মানকে উপহাস করছে। বন্দিনী রাজকন্যা, এই ভাবনাটা তার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করল। আশেপাশের মানুষের চাপা গুঞ্জন আর উৎসুক চাহনি তার কানে আসছিল। সবাই নীলাকে চেনে, সবাই তাকে চেনে। এই নীরব অপমান তার সহনসীমার বাইরে ছিল। তিনি নীলার হাতটা এমন শক্ত করে ধরলেন যেন তার আঙুলগুলো নীলার বাহুতে গেঁথে যাবে। কোনো চিৎকার নয়, কোনো কথা নয়, শুধু দাঁতে দাঁত চেপে ধরা এক হিমশীতল আদেশ, চলো। সেই শব্দহীন আদেশে যে তীব্র ক্রোধ লুকিয়েছিল তা হাজারটা চিৎকারের চেয়েও ভয়ঙ্কর। জাহিদও পরিস্থিতির গুরুত্ব বুঝে চুপ করে গেল। ইকবাল চৌধুরী এক মুহূর্ত আর দাঁড়ালেন না। নীলাকে প্রায় টেনে হিঁচড়ে তিনি ভিড়ের ভেতর দিয়ে গাড়ির দিকে এগোতে লাগলেন। নীলা একবার শুধু পিছনে ফিরে তাকানোর সুযোগ পেল। ছবিটা তখনও সেখানেই, তার যন্ত্রণার সাক্ষী হয়ে। আর শিল্পী আকাশ, নামটা তার হৃদয়ে স্থায়ীভাবে খোদাই করে হয়ে গেল। হ্যাঁ, আমি ওকে চিনি না, সে প্রায় চিৎকার করে বলল। কিন্তু ওই একদিনের দেখাতেই উনি আমার মধ্যে যা দেখতে পেয়েছেন তা তোমরা এত কাছে থেকেও কোনোদিন দেখতে পাওনি। উনি আমার ভেতরের শূন্যতাটা দেখেছেন, আমার কষ্টটা বুঝতে পেরেছেন। আর তোমরা শুধু দেখেছো তোমাদের ব্যবসার চুক্তি, তোমাদের সামাজিক সম্মান। এই ছবিটা আমার জন্য লজ্জা নয়, গর্বের, কারণ এই প্রথম কেউ আমার আসল পরিচয়টা তুলে ধরেছে। নীলার এই অপ্রত্যাশিত বিদ্রোহে ইকবাল চৌধুরী যেন বাকরুদ্ধ হয়ে গেলেন। তার মেয়ে তাকে মুখের ওপর উত্তর দিচ্ছে, এটা তিনি কল্পনাও করতে পারেননি। তার রাগ দ্বিগুণ বেড়ে গেল। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। ঠিক আছে, তোমার এই বিদ্রোহ আমি বের করছি। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত শোনালেন, আগামী মাসেই জাহিদের সাথে তোমার বিয়ে, তারপর বুঝবে স্বাধীনতা কত প্রকার ও কি কি। আজকের পর থেকে তোমার ঘর থেকে বেরোনো বন্ধ। কোনো ফোন নয়, কোনো ইন্টারনেট নয়, তুমি আমার নজরবন্দি হয়ে থাকবে। রাতের অন্ধকারে নিজের ঘরে বন্দি নীলা, দরজা বাইরে থেকে বন্ধ। তার বাবা সত্যি সত্যিই তাকে কয়েদ করেছেন। তার চোখ দিয়ে অবিরাম জল পড়ছে, কিন্তু এ কান্না শুধু দুঃখের নয়, এ কান্না ক্ষোভের আর এক নতুন জেদের। তার বিদ্রোহের ফল হয়েছে ভয়ঙ্কর, কিন্তু সে অনুতপ্ত নয়। নীল তৃষ্ণা তাকে শিখিয়েছে তার অনুভূতিরও একটা মূল্য আছে। আকাশ নামটা সে বারবার উচ্চারণ করছিল। যেভাবেই হোক তাকে এই শিল্পীর কাছে পৌঁছতেই হবে, তাকে জানাতে হবে যে তার বার্তা বৃথা যায়নি। কিন্তু কিভাবে? তার কাছে বাইরের জগতের সাথে যোগাযোগের কোনো উপায় নেই। হঠাৎ তার মনে পড়ল চিত্রশালার কথা, প্রদর্শনী। সব শিল্পীর নাম পরিচয় নিশ্চয়ই সেখানে নথিভুক্ত আছে। তার একটাই আশা, প্রদর্শনীর তালিকাটা। গভীর রাতে সে দরজায় কান পাতল। সারা বাড়ি নিস্তব্ধ। সে খুব সাবধানে দরজায় কয়েকবার টোকা দিল। কিছুক্ষণ পর ওপাশ থেকে সাড়া এলো তার মায়ের উদ্বিগ্ন কণ্ঠ। নীলা, কি হয়েছে মা? নীলা দরজার সাথে প্রায় মুখ লাগিয়ে ফিসফিস করে বলল, মা, তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে? খুব লুকিয়ে, বাবা যেন কিছু না জানেন। মায়ের নীরব সম্মতি পেয়ে সে বলল, আজ চিত্রশালা থেকে বাবা যে তালিকাটা এনেছিলেন সেটা কি তুমি আমাকে এনে দিতে পারবে? আমার খুব দরকার মা, দয়া করে না বলো না। ওপাশে কিছুক্ষণ সব চুপ, তারপর একটা দীর্ঘশ্বাস। নীলা বুঝতে পারল তার মা তার কষ্টটা অনুভব করতে পারছেন। এই নীরবতাই তার সম্মতি। নীলা দরজায় ভর দিয়ে অপেক্ষা করতে লাগলো। এই তালিকাটাই এখন তার কাছে এক নিষিদ্ধ পাণ্ডুলিপি, যা তাকে তার নিয়তির পরবর্তী অধ্যায়ের পথ দেখাবে। দরজার ওপাশে অপেক্ষার প্রতিটি মুহূর্ত নীলার কাছে এক একটি যুগের মতো দীর্ঘ মনে হচ্ছিল। অবশেষে খুব সন্তর্পণে দরজার নিচের ছোট্ট ফাঁক দিয়ে একটা ভাঁজ করা কাগজ ভেতরে ঠেলে দেওয়া হলো। কোনো কথা নেই, কোনো শব্দ নেই, শুধু এক মায়ের নীরব, ভীত অথচ স্নেহময়ী অস্তিত্বের প্রমাণ। নীলার কম্পিত আঙুল কাগজটা তুলে নিল। এটা সেই চিত্র প্রদর্শনীর তালিকা, একটা সামান্য ছাপানো কাগজ, কিন্তু এই মুহূর্তে এটাই তার কাছে বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ। আলো আধারি ঘরে জানালার কাঁচ চুইয়ে আসা চাঁদের ক্ষীণ আলোয় সে তালিকাটার পাতা উল্টাতে লাগলো। তার হৃৎপিণ্ড সজোরে বাজছে, প্রতিটি শব্দ যেন তার ভাগ্যের এক একটা অক্ষর। অবশেষে সে পৃষ্ঠাটা খুঁজে পেল। সারি সারি বিখ্যাত শিল্পীদের নামের ভিড়ে এক কোণায় তুলনামূলকভাবে অখ্যাত একটি নাম তার চোখে পড়ল, নীল তৃষ্ণা। শিল্পী আকাশ, যোগাযোগ বক্সিবাজার, ঢাকা। ঠিকানাটা
একটা সত্যিকারের ঠিকানা। এই প্রথম আকাশ নামের সেই শিল্পী তার কাছে আর কোনো বায়বীয় কল্পনা বা মায়াবী সুর হয়ে রইল না, হয়ে উঠল রক্ত মাংসের এক বাস্তব মানুষ, যার একটা জগৎ আছে, একটা বাড়ি আছে। ঠিকানাটার দিকে তাকিয়ে নীলার চোখে জল এসে গেল। একদিকে তার এই বিশাল ঐশ্বর্যশালী কারাগার, আর অন্যদিকে পুরাণ ঢাকার অতি সাধারণ একটি ঠিকানা। তাদের দুজনের মাঝখানে সামাজিক আর অর্থনৈতিক প্রাচীরটা যে কত উঁচু তা সে আরও একবার তীব্রভাবে অনুভব করল। কিন্তু এই দূরত্ব তাকে হতাশ করল না, বরং এক নতুন আশার আলো দেখালো। এখন সে জানে কোথায় পৌঁছতে হবে। এই বন্দিদশা থেকে মুক্তির জন্য প্রথম পদক্ষেপ নেওয়ার একটা পথ সে দেখতে পাচ্ছে। তার মা তাকে শুধু একটা কাগজ এনে দেননি, তিনি যেন নীরবে তার মেয়ের হাতে তুলে দিয়েছেন বিদ্রোহের প্রথম অস্ত্র। এই গোপন সন্ধি, মায়ের এই নীরব সমর্থন নীলার ভেতরটাকে এক অচেনা দৃঢ়তায় ভরে দিল। নীলার মন এখন এক রণক্ষেত্র। তার মাথায় একটাই চিন্তা, কিভাবে ওই ঠিকানায় একটা বার্তা পৌঁছানো যায়। সে জানে নিজে থেকে তার এক পাও বাড়ির বাইরে যাওয়ার উপায় নেই। বাবা প্রতিটি কোণায় প্রহরী বসিয়েছেন, এমনকি তার মায়ের গতিবিধির ওপরও এখন কড়া নজর রাখা হয়েছে। সে তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। বাড়ির পুরানো মালি রহিম চাচা, যিনি তাকে ছোটবেলা থেকে দেখছেন, তার ওপর চোখ পড়ে। রহিম চাচার চোখ মুখে এক ধরনের সরল বিশ্বস্ততা আছে, যাই বাড়ির অন্য কারো মধ্যে নেই। একটা ক্ষীণ আশার আলো নীলার মনে উকি দেয়। সে কি রহিম চাচাকে বিশ্বাস করতে পারে? সে একটা চিঠি লেখার কথা ভাবে, কিন্তু কি লিখবে সে? কিভাবে শুরু করবে এমন একজনকে যাকে সে চেনে না, শুধু অনুভব করেছে? প্রিয় আকাশ, এই সম্বোধনটা তার কাছে বড্ড বেশি ব্যক্তিগত মনে হয়। আবার জনাব আকাশ বড্ড বেশি আনুষ্ঠানিক। সে অনেক ভেবে সাদা কাগজের ওপর শুধু কয়েকটি শব্দ লেখে, যা তার সম্পূর্ণ পরিস্থিতিকে তুলে ধরে। কোনো সম্বোধন ছাড়াই সে লেখে, আপনার আঁকা ছবিটা আমি দেখেছি, আপনার রং আমার আত্মার কথা বলেছে। আমি বন্দিনী, কিন্তু আমি আপনার শিল্পের কাছে ঋণী। আপনার সাথে একবার কথা বলা আমার জন্য খুব প্রয়োজন, নীলা। এই কয়েকটি লাইন লিখতে গিয়ে তার হাত কাঁপছিল। প্রতিটি শব্দ যেন তার নিজের অস্তিত্বের অংশ। এবার শুধু সুযোগের অপেক্ষা, কিভাবে এই ছোট্ট চিরকুটটা সে রহিম চাচার হাত পর্যন্ত পৌঁছাবে। অন্যদিকে আকাশের জগৎটা সফলতার আলোয় উজ্জ্বল হওয়ার পরিবর্তে আরও বেশি অন্ধকারে ডুবে গেছে। নীল তৃষ্ণা চিত্রশালায় বোদ্ধাদের কাছে বিপুল প্রশংসা পেয়েছে। বেশ কয়েকটি পত্রিকা ছবিটা নিয়ে নিবন্ধ ছেপেছে। তরুণ এক প্রতিভাবান শিল্পীর উত্থানের কথা বলেছে। তার বন্ধু রনি প্রতিদিন নতুন নতুন খবর নিয়ে আসে। কোনো এক বড় ব্যবসায়ী নাকি ছবিটা কেনার জন্য অমচং টাকা দিতে চেয়েছেন, কিন্তু এই কোনো কিছুই আকাশকে স্পর্শ করে না। তার চিলেকোঠার ঘরে সেই ছবির একটা আলোকচিত্রর দিকে তাকিয়ে এসে বসে থাকে। তার মনে সারাক্ষণ নীলার সেই ভীত ফ্যাকাশে মুখটা ভাসতে থাকে। তার মনে হয় এই প্রশংসা, এই খ্যাতি সবই অর্থহীন। সে নীলার যন্ত্রণাটাকে প্রকাশ করতে চেয়েছিল, কিন্তু তার শিল্পকর্মই হয়তো নীলার যন্ত্রণাকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। ইকবাল চৌধুরীর সেই ভয়ঙ্কর ক্রোধ সে ভুলতে পারে না। তার মনে হচ্ছে সে নিজের অজান্তেই তার অনুপ্রেরণার উৎসকে এক ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিয়েছে। সে রনিকে বলে, সবাই আমার ছবির রং নিয়ে কথা বলছে রনি, কিন্তু কেউ ওই রঙের পেছনের কান্নাটা দেখতে পাচ্ছে না। আমি কি করে ফেললাম বলো তো? তার শিল্পসত্তা আজ এক গভীর অপরাধ বোধে ভারাক্রান্ত। সে খ্যাতি চায় না, সে শুধু জানতে চায় নীলা ভালো আছে কিনা। ইকবাল চৌধুরীর ক্রোধ সময়ের সাথে কমেনি, বরং তা এক শীতল হিসাবী পরিকল্পনায় রূপান্তরিত হয়েছে। তিনি বুঝতে পেরেছেন, চিৎকার করে বা মেয়েকে বন্দি করে এই বিদ্রোহ পুরোপুরি দমন করা যাবে না, আগুনের উৎসটাকে নেভাতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন, আকাশ নামের সেই শিল্পীকে এমনভাবে আঘাত করতে হবে যাতে সে আর কোনোদিন মাথা তুলে দাঁড়ানোর সাহস না পায়। একদিন দুপুরে যখন পুরান ঢাকার গলিগুলো কিছুটা নীরব, একটা দামি কালো গাড়ি এসে বক্সিবাজারের সেই জীর্ণ বাড়িটার সামনে থামল। গাড়ি থেকে নামলো সুটেড বুটেড একজন, যার চোখে মুখে কোনো অনুভূতি নেই, শুধু পেশাগত শীতলতা। সে বাড়ির মালিকের কাছ থেকে আকাশের ঘরের খোঁজ নিয়ে সোজা চিলেকোঠার দরজার সামনে এসে দাঁড়ালো। আকাশ দরজা খুলতেই লোকটিকে দেখে অবাক হলো। তার সাদামাটা ঘরে এমন একজন মানুষের উপস্থিতি একেবারেই বেমানান। লোকটি ভেতরে না ঢুকেই স্থির শান্ত গলায় বলল, আমার নাম ফাহিম, আমি জনাব ইকবাল চৌধুরীর ব্যক্তিগত সহকারী। তিনি আপনার আঁকা ছবি নীল তৃষ্ণা ছবিটি কিনতে আগ্রহী। আকাশ কিছু বলার আগেই লোকটি একটা চেক বই বের করে বলল, জনাব চৌধুরী ছবিটির জন্য আপনাকে 25 লক্ষ টাকা দিতে চেয়েছেন। 25 লক্ষ টাকা? অঙ্কটা শুনে আকাশের মাথা ঘুরে গেল। এই টাকা দিয়ে সে তার মায়ের সব কষ্ট দূর করতে পারবে, একটা ভালো বাড়িতে উঠতে পারবে, নিজের একটা ভালো স্টুডিও তৈরি করতে পারবে। মুহূর্তের জন্য তার মন দোল লাগলো, কিন্তু পরক্ষণই ফাহিমের কথা তার স্বপ্নকে ভেঙে দিল। তবে জনাব চৌধুরীর একটি শর্ত আছে। ফাহিম শীতল গলায় বলতে লাগলো, তিনি চান এই ছবি তার মালিকানা পাওয়ার পর এর অস্তিত্ব আর থাকবে না।
আপনি জনসমক্ষে কখনো স্বীকার করতে পারবেন না যে আপনি এই ছবিটি এঁকেছিলেন এবং এই ছবির বিষয়বস্তু নিয়ে আর কোনোদিন কোনো কাজ করতে পারবেন না। সোজা কথায় তিনি আপনার কাছ থেকে ছবি আর আপনার নীরবতা দুটোই কিনে নিতে চান। এবার আকাশের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হলো। এটা শিল্পের পুরস্কার নয়, এটা শিল্পকে অপমান। ইকবাল চৌধুরী টাকা দিয়ে তার শিল্পসত্তাকে, তার অনুভূতিকে ধ্বংস করে দিতে চান। তিনি নীলার সেই প্রতিচ্ছবিকে দুনিয়ার কাছ থেকে মুছে ফেলতে চান, ঠিক যেমনভাবে তিনি নীলার সত্তাকে মুছে ফেলতে চান। আকাশের বুকের ভিতরটা ঘৃণায় জ্বলে উঠল। তার দারিদ্র্য হয়তো তাকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছে, কিন্তু তার আত্মসম্মান কেড়ে নিতে পারেনি। সে ফাহিমের চোখের দিকে সোজা তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, জনাব চৌধুরীকে গিয়ে বলবেন আমার শিল্পকর্ম বিক্রির জন্য নয়। নীলা তার সুযোগটা পেয়ে গেল। সেদিন বিকেলে তার মা তাকে দেখতে এসে ঘরের দরজাটা খোলা রেখেই ভুলে নিচে চলে গিয়েছিলেন। নীলার বাবা বা জাহিদ কেউই তখন বাড়িতে ছিল না। এই সুযোগ, তার বুক ধরপড় করছে, হাতে ধরা সেই ছোট্ট চিরকুটটা ঘামে ভিজে যাচ্ছে। সে খুব সাবধানে ঘর থেকে বেরিয়ে এলো। বারান্দায় দাঁড়িয়ে সে দেখল রহিম চাচা বাগানের এক কোণায় বসে গাছের পরিচর্যা করছেন। নীলা দ্রুত পায়ে তার কাছে এগিয়ে গেল। রহিম চাচা তাকে এভাবে একা দেখে চমকে উঠে দাঁড়ালেন। ছোট আম্মা, আপনি? সাহেব জানলে তো। নীলা তাকে কথা শেষ করতে দিল না। সে তার হাতে চিরকুটটা গুজে দিয়ে কাঁপা গলায় ফিসফিস করে বলল, রহিম চাচা, আমি জানি আপনি আমাকে ছোটবেলা থেকে স্নেহ করেন। আমার একটা জীবন মরণের উপকার আপনাকে করতে হবে। এই ঠিকানাটায় গিয়ে এই চিঠিটা আকাশের হাতে দিয়ে আসতে হবে। বাবা বা অন্য কেউ যেন কিছু না জানে। রহিম চাচার মুখটা ভয়ে সাদা হয়ে গেল। তিনি জানেন ইকবাল চৌধুরীর হুকুম অমান্য করার শাস্তি কি হতে পারে। তার চাকরি চলে যেতে পারে, এমনকি আরও খারাপ কিছুও হতে পারে। তিনি হাত বাড়িয়ে চিঠিটা নিতে ইতস্তত করছিলেন। নীলার চোখে জল চলে এলো। সে মরিয়া হয়ে বলল, আমার আর কোনো উপায় নেই চাচা। উনি জানলে আমাকে মেরেই ফেলবেন। আপনি ছাড়া আমার আর কেউ নেই যাকে আমি বিশ্বাস করতে পারি। দয়া করুন, আমার জীবনটা বাঁচান। রহিম চাচা নীলার সেই অশ্রুসজল অসহায় মুখের দিকে তাকিয়ে স্থির থাকতে পারলেন না। বহু বছর ধরে এই মেয়েটাকে তিনি বড় হতে দেখেছেন। তার সব কষ্ট তিনি হয়তো বোঝেন না, কিন্তু তার চোখের আকুতি তিনি উপেক্ষা করতে পারলেন না। দীর্ঘ দ্বিধার পর তিনি চারদিকে একবার ভীত চোখে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিয়ে তার পাঞ্জাবির পকেটে চালান করে দিলেন। নীলার দিকে আর না তাকিয়ে তিনি দ্রুত বাগানের গেটের দিকে হাঁটতে শুরু করলেন। নীলা বারান্দায় দাঁড়িয়ে রইল। তার সমস্ত ভবিষ্যৎ এখন নির্ভর করছে একজন সাধারণ বিশ্বস্ত মালির ঝুঁকিপূর্ণ পদক্ষেপের উপর। রহিম চাচার প্রতিটি পদক্ষেপ ছিল এক একটি ওজনদার পাথর। তার পাঞ্জাবির পকেটে থাকা ছোট্ট ভাঁজ করা কাগজটা যেন আগুনের গোলা, যা তার বুকটাকে পুড়িয়ে দিচ্ছিল। গুলশানের চওড়া মসৃণ রাস্তা ধরে যখন তিনি হাঁটছিলেন, তখন আশেপাশের দামি গাড়ি, বিশাল অট্টালিকাগুলো তার কাছে দানবের মতো মনে হচ্ছিল। তিনি বারবার ভাবছিলেন কি এক ভয়ঙ্কর কাজে তিনি নিজেকে জড়িয়ে ফেললেন। শাহেনের ক্রোধের কথা ভাবতেই তার শরীর হিম হয়ে আসছিল, কিন্তু পরক্ষণেই তার চোখের সামনে ভেসে উঠছিল ছোট আম্মার সেই অশ্রু সজল অসহায় মুখটা। 30 বছর ধরে তিনি এই পরিবারে কাজ করেন। নীলাকে তিনি নিজের মেয়ের মতোই স্নেহ করেন। সেই মেয়ের এমন আকুতি তিনি ফেলতে পারেননি। ভয় আর স্নেহের এই দ্বিধাদ্বন্দ্বে তার ভিতরটা তোলপাড় হচ্ছিল। বহু কষ্টে কয়েকবার বাস পাল্টে অসংখ্য মানুষের ভিড় ঠেলে তিনি অবশেষে পুরান ঢাকার বক্সিবাজারে এসে পৌঁছালেন। এখানকার জগৎটা সম্পূর্ণ আলাদা। সরু গলি, মানুষের কোলাহল, বাতাসে ভাজা খাবারের গন্ধ, সব মিলিয়ে এক জীবন্ত পরিবেশ। অভিজাত এলাকার সেই কৃত্রিম নীরবতার পর এই কোলাহল রহিম চাচার কাছে স্ট্রেঞ্জলি স্বস্তিদায়ক মনে হলো। ঠিকানা খুঁজে বের করতে তার খুব একটা বেগ পেতে হলো না। জীর্ণ দোতলা বাড়িটার সামনে দাঁড়িয়ে তিনি একবার আকাশের দিকে তাকালেন, যেন ঈশ্বরের সাহায্য চাইছেন। তারপর কাঁপা কাঁপা পায়ে সিঁড়ি বেয়ে চিলেকোঠার দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় টোকা দেওয়ার আগে তার হাতটা কয়েকবার কেঁপে উঠল। ভেতর থেকে যখন আকাশ দরজাটা খুলল, তখন সে রীতিমতো বিস্মিত। তার সামনে একজন বয়স্ক অতি সাধারণ পোশাকের লোক দাঁড়িয়ে আছেন, যার চোখ মুখে তীব্র উদ্বেগ আর ভয়। ইকবাল চৌধুরীর সহকারী ফাহিমের ঠিক বিপরীত একজন মানুষ। লোকটি তার হাতে একটা ভাঁজ করা চিরকুট ধরিয়ে দিয়ে প্রায় ফিসফিস করে বলল, ছোট আম্মা পাঠিয়েছেন। ছোট আম্মা শব্দটা আকাশের মাথায় কোনো অর্থ তৈরি করল না। সে বিভ্রান্ত চোখে লোকটির দিকে তাকিয়ে রইল। রহিম চাচা আর এক মুহূর্তও দাঁড়ালেন না। তিনি শুধু বললেন, এর উত্তর দেবেন না, ওনার বিপদ বাড়বে। এই বলে তিনি প্রায় ছুটে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। আকাশ হতভম্ব হয়ে দরজায় দাঁড়িয়ে রইল, হাতে তার সেই রহস্যময় চিরকুট আর মনে হাজারো প্রশ্ন। সে দরজা বন্ধ করে ঘরের আলোয় চিরকুটটা খুলল, আর প্রথম কয়েকটি শব্দ পড়েই তার পুরো পৃথিবীটা যেন ঘুরে গেল। আপনার আঁকা ছবিটা আমি দেখেছি, নীলা।
নীলা, তার কাছ থেকে চিঠি। আকাশের বুকের ভেতর জমে থাকা অপরাধবোধের পাথরটা যেন এক মুহূর্তে গলে গেল। সে ভালো আছে, শুধু ভালোই নয়, সে তার বার্তাটা পেয়েছে। আকাশ চিঠির প্রতিটি অক্ষরের ওপর বারবার আঙুল বোলাতে লাগলো। এই কয়েকটি শব্দ যেন তার জীবনের সেরা পুরস্কার। ইকবাল চৌধুরীর 25 লক্ষ টাকার চেক এই কয়েকটি শব্দের কাছে নিতান্তই তুচ্ছ, অপমানজনক। চিঠিটা পাওয়ার পর আকাশের ভেতরের সমস্ত দ্বিধা, সমস্ত অপরাধবোধ কেটে গিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। রহিম চাচার শেষ কথাগুলো তার কানে বাজছিল। এর উত্তর দেবেন না, ওনার বিপদ বাড়বে। সে জানত নীলাকে সরাসরি উত্তর পাঠানো মানে তাকে এবং ওই বিশ্বস্ত মানুষটিকে ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দেওয়া। কিন্তু উত্তর তো তাকে দিতেই হবে। তাকে জানাতে হবে যে সে নীলার বার্তা পেয়েছে, সে তার পাশে আছে। কিভাবে জানাবে সে? লেখার পথ বন্ধ। তার কাছে যোগাযোগের মাধ্যম তো দুটো, রং আর সুর। ছবি এঁকে চিত্রশালায় দেওয়া সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। কিন্তু সুর তো বাতাসের মতো, কোনো দেয়াল তাকে আটকাতে পারে না। সেদিন রাতে সে তার পুরনো গিটারটা হাতে তুলে নিল। এতদিন পর তার আঙুলগুলো যেন আবার প্রাণ ফিরে পেল। সে চোখ বন্ধ করল আর ভাবতে লাগলা নীলার কথা। তার চিঠির প্রতিটি শব্দ, তার চোখের সেই আকুতি, সব কিছু মিলেমিশে এক নতুন সুর হয়ে তার ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো। সে সুর আগের মতো বিষণ্ণ নয়, অভিমানী নয়। এ সুরের মধ্যে ছিল প্রাপ্তির আনন্দ, আশার আলো আর এক গভীর সান্ত্বনা। এই সুর ছিল নীলার চিঠির উত্তর, শব্দহীন এক কথোপকথন। ওদিকে চৌধুরী বাড়ির সেই সোনার খাঁচায় নীলার প্রতিটি মুহূর্ত কাটছিল তীব্র উৎকণ্ঠায়। রহিম চাচা ফিরে আসার পর তার সাথে আর দেখা করার সুযোগ হয়নি। তিনি কি চিঠিটা ঠিকমতো পৌঁছাতে পেরেছেন? যাকে দেওয়ার সে কি পেয়েছে, নাকি কোনো বিপদ হয়েছে? হাজারো প্রশ্ন তার মনকে অস্থির করে তুলেছিল। বাবা তার উপর নজরদারি আরও বাড়িয়ে দিয়েছেন। দিনের দারভাগ সময় তার ঘরেই কাটে। তার একমাত্র সঙ্গী এখন ছাদের বাগান আর তার দিনলিপি। সে প্রায়ই তার ঘরে থাকা একটা পুরনো ছোট রেডিও চালানোর চেষ্টা করে। বাবা বাড়িতে থাকলে সেই সুযোগও থাকে না। রাতের বেলা যখন ব্যাসবাড়ি নিস্তব্ধ হয়ে যায়, সে খুব সামান্য শব্দে রেডিও চালায়। বিভিন্ন কেন্দ্রে সে সুরের মধ্যে আশ্রয় খোঁজে। সে জানে না সে কি খুঁজছে, কিন্তু তার মন বলে যদি আকাশ তার চিঠি পেয়ে থাকে তবে সে কোনো না কোনো উপায় উত্তর দেবেই। তার উত্তর দেওয়ার ভাষা তো শিল্প, সুর। এই বিশ্বাসটুকু আঁকড়ে ধরেই সে প্রতি রাতে রেডিওর তরঙ্গে কান পেতে থাকে, এক স্টেশন থেকে অন্য স্টেশনে। যদি পরিচিত কোনো সুর ভেসে আসে, যে সুর শুধু তারই জন্য তৈরি হয়েছে। এই অপেক্ষা ছিল কষ্টকর, কিন্তু এর মধ্যে এক ধরনের মিষ্টি আশাও লুকিয়েছিল। ফাহিমের কাছ থেকে আকাশের ঔদ্ধত্যপূর্ণ প্রত্যাখ্যানের খবর পেয়ে ইকবাল চৌধুরী এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন। একজন সামান্য পথের শিল্পী তার 25 লক্ষ টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, এটা তার অহংকারে তীব্রভাবে আঘাত এনেছে। তিনি বুঝতে পারলেন এই ছেলেকে টাকা দিয়ে কেনা যাবে না। এর আত্মসম্মানবোধ ওর সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে দুর্বল জায়গাও বটে। তিনি সিদ্ধান্ত নিলেন ওর ওই শক্তিকেই তিনি ধ্বংস করে দেবেন। পরদিন সকালে তিনি ফোন করলেন জাতীয় চিত্রশালার পরিচালককে, যিনি তার পুরনো বন্ধু। কোনো ভনিতা না করেই তিনি বললেন, তোমার প্রদর্শনীতে নীলতৃষ্ণা নামের যে ছবিটা আছে ওটা নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে। ছেলেটা মডেলের অনুমতি ছাড়া ছবিটা এঁকেছে এবং প্রদর্শন করছে। এটা এক ধরনের বৌদ্ধিক চুরি। আমি চাই না আমার বন্ধুর প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হোক। তুমি ছবিটা যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে সরিয়ে ফেলো। পরিচালক বন্ধুর কথার আসল অর্থ বুঝতে পারলেন। তিনি জানেন ইকবাল চৌধুরীর মতো প্রভাবশালী মানুষকে চটানো বুদ্ধিমানের কাজ নয়। তিনি আকাশ নামের ছেলেটার প্রতিভার কথা উল্লেখ করার সাহস পেলেন না, শুধু বললেন আমি দেখছি কি করা যায়। এরপর ইকবাল চৌধুরী শহরের সবচেয়ে প্রভাবশালী কয়েকটি শিল্প সমালোচক এবং পত্রিকার বিনোদন সম্পাদককে ফোন করলেন। তিনি সরাসরি কোনো হুমকি দেননি, শুধু কথায় কথায় বুঝিয়ে দিলেন যে আকাশ নামের শিল্পী অত্যন্ত অনৈতিক উপায় শিল্পচর্চা করছে এবং যারা তাকে সমর্থন করবে তারা তার সুনজরে থাকবে না। ব্যবসায়িক জগতে ইকবাল চৌধুরীর বিজ্ঞাপন এবং পৃষ্ঠপোষকতার উপর অনেকেই নির্ভরশীল। তার এই ইঙ্গিতের পর কি করতে হবে তা সবাই বুঝে গেল। কয়েকদিনের মধ্যেই খেলার ছক পাল্টে গেল। যে পত্রিকাগুলো আকাশের প্রশংসায় পঞ্চমুখ ছিল তারা হঠাৎ করে চুপ হয়ে গেল। চিত্রশালা থেকে আকাশকে ফোন করে জানানো হলো। অন্যদিকে পুরান ঢাকার সেই চিলেকোঠার ঘরে আকাশ এক নতুন বাস্তবতার মুখোমুখি হলো। নীলার কাছে তার বার্তা পৌঁছানোর সেই গভীর মানসিক তৃপ্তির পরেই নেমে এসেছে পেশাগত জীবনের এক চরম আঘাত। চিত্রশালা থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে। যে সমালোচকরা কদিন আগেও তার প্রতিভার প্রশংসা করছিলেন, তারা এখন তার নাম শুনলেই প্রসঙ্গ এড়িয়ে যান। সে বুঝতে পারছিল ইকবাল চৌধুরীর অদৃশ্য হাত তার কণ্ঠরোধ করার জন্য সব দিক থেকে এগিয়ে আসছে। সে তার মায়ের চিন্তাক্লিষ্ট মুখের দিকে তাকাতে পারছিল না। মায়ের সামান্য ওষুধ কেনার টাকা জোগাড় করতেও এখন তাকে হিমশিম খেতে হচ্ছে। তার শিল্প সত্তা আর সংসারের প্রতি দায়িত্ব, এই দুয়ের মাঝে পড়ে সে এক তীব্র অন্তর্দ্বন্দ্বে ভুগছিল।
নীলার চিঠিটা তাকে যে মানসিক শক্তি দিয়েছিল সেটাই এখন তার একমাত্র চালিকা শক্তি। সে ভাবছিল ইকবাল চৌধুরী হয়তো তার ছবি প্রদর্শনী থেকে সরাতে পারেন, কিন্তু তার ভিতর থেকে শিল্পকে মুছে ফেলবেন কিভাবে। নীলা তার নতুন সংকল্প নিয়ে সতর্কভাবে এগোতে শুরু করল। সে বুঝতে পারছিল এই বাড়ি থেকে বের হতে হলে তাকে কারো সাহায্য লাগবেই, এবং সেই সাহায্যে সবচেয়ে সম্ভাব্য উৎস তার মা। কিন্তু মায়ের মন থেকে স্বামীর ভয় দূর করা প্রায় অসম্ভব। নীলা সরাসরি কোনো অনুরোধ করল না, বরং ভিন্ন পথ ধরল। একদিন দুপুরে যখন তার মা তার জন্য খাবার নিয়ে এলেন, নীলা শান্তভাবে খাবারটা একপাশে সরিয়ে রাখল। তার মা অবাক হয়ে বললেন, খাবি না? নীলা তার মায়ের চোখের দিকে সোজা তাকিয়ে বলল, এই বাড়ির খাবার আমার আর ভালো লাগছে না মা, আমার দম বন্ধ হয়ে আসে। তোমার কি দম বন্ধ হয় না? মেয়ের এই সরাসরি প্রশ্নে মিসেস চৌধুরী চমকে উঠলেন। তিনি এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি আমতা করে বললেন, এসব কি কথা? তোর বাবা যা করছেন তোর ভালোর জন্যই করছেন। আমার ভালো? নীলার কণ্ঠে কোনো অভিমান ছিল না, ছিল এক শীতল বিদ্রূপ। দিনরাত এই ঘরে আটকে থাকাটা আমার ভালো? এমন একজনের সাথে আমার বিয়ে দেওয়া হচ্ছে যে আমার অস্তিত্ব কি স্বীকার করে না, শুধু তার সামাজিক মর্যাদার জন্য আমাকে ব্যবহার করতে চায়। এটা আমার ভালো? তুমিও তো একজন নারী মা, তোমার কি একবারও মনে হয় না এই জীবনটা আসলে একটা সোনার খাঁচা ছাড়া আর কিছুই নয়? মিসেস চৌধুরী মেয়ের কথায় কোনো উত্তর খুঁজে পেলেন না। নীলার প্রতিটি শব্দ যেন তার নিজের জীবনের না বলা কথা, তার নিজের চেপে রাখা দীর্ঘশ্বাস। বিয়ের পর থেকে তিনিও তো স্বামীর ইচ্ছার বাইরে কিছুই করেননি। তার নিজের সত্তা, নিজের ভালো লাগা সবই তো এই চৌধুরী বাড়ির বিশাল দেয়ালের আড়ালে হারিয়ে গেছে। মেয়ের চোখে তিনি নিজের অতীতের প্রতিচ্ছবি দেখতে পেলেন। তার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। তিনি মেয়ের মাথায় হাত রাখতে গিয়েও পারলেন না, শুধু ধরা গলায় বললেন, তোর বাবা রেগে যাবেন। নীলা বুঝল বরফ গলতে শুরু করেছে। সে তার মায়ের হাতটা ধরে বলল, বাবা তো সারা জীবনই রেগে আছেন মা, কিন্তু তুমি আর কতদিন ভয়ে ভয়ে থাকবে? আমি তোমার মতো জীবন কাটাতে চাই না। এই কথাটাই ছিল চূড়ান্ত আঘাত। মিসেস চৌধুরীর চোখের বাঁধ ভেঙে গেল। তিনি নীরবে কাঁদতে লাগলেন, তার নিজের জন্য আর তার মেয়ের জন্য। আকাশের সংগ্রামও চলছিল তার নিজের মতো করে। সে শহরের ছোট বড় প্রায় সব চিত্রশালায় তার কাজের নমুনা নিয়ে ঘুরেছে। সবাই তার ছবির প্রশংসা করেছে, কিন্তু কাজ দিতে অস্বীকার করেছে। একদিন সে তার পুরনো এক পরিচিত ছোট চিত্রশালার মালিকের কাছে গেল। মালিক তাকে ব্যক্তিগতভাবে স্নেহ করতেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আকাশ, তোমার কাজে কোনো খুঁত নেই, কিন্তু আমি নিরুপায়। তোমাকে কাজ দিলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। ইকবাল চৌধুরীর বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা এই শহরে খুব কম লোকেরই আছে। হতাশ হয়ে যখন সে ফিরছিল, তখন তার চোখে পড়ল রাস্তার পাশে একদল শিল্পী বসে পথচারীদের ছবি এঁকে দিচ্ছে। 10-20 মিনিটে একটা মুখের অবয়ব এঁকে দিয়ে তারা যা পাচ্ছে তাই দিয়ে তাদের সংসার চলছে। মুহূর্তের জন্য আকাশের মনটা বিদ্রোহ করে উঠল। সে যার ছবি হাজারো প্রশংসার দাবি রাখে, সে আজ পথের শিল্পীদের মতো উপার্জন করার কথা ভাববে। কিন্তু পরক্ষণেই তার মায়ের অসুস্থ মুখটা মনে পড়তেই তার সব অভিমান, সব অহংকার ধুয়ে গেল। শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে আগে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে। সেদিনই সে সিদ্ধান্ত নিল, যতক্ষণ না কোনো বড় সুযোগ আসে ততক্ষণ সে এভাবেই তার শিল্পকে বাঁচিয়ে রাখবে। রাস্তার পাশে বসে সাধারণ মানুষের মুখের ছবি এঁকে। এরা ছিল তার বেঁচে থাকার লড়াই, তার শিল্পের আপোষহীন সংগ্রামের এক নতুন রূপ। জাহিদের সাথে নীলার বিয়ে নিয়ে ইকবাল চৌধুরীর মনে আর কোনো দ্বিধা ছিল না। আকাশ নামের সেই শিল্পীর ঔদ্ধত্য তাকে আরও বেশি মরিয়া করে তুলেছিল। তিনি বুঝতে পারছিলেন, যত দেরি হবে ততই মেয়ের উপর তার নিয়ন্ত্রণ শিথিল হবে। তিনি জাহিদের বাবা জনাব আফসার খানের সাথে দেখা করলেন। বসার ঘরে বসে ধোয়া ওঠা চায়ের কাপের আড়ালে তিনি আসল কথাটা পারলেন। আফসার সাহেব, আমি চাই বিয়েটা আর দেরি না করে সামনের মাসের প্রথম সপ্তাহেই হয়ে যাক। ছেলেমেয়েরা একে অপরকে পছন্দ করেছে, এখন আর অহেতুক সময় নষ্ট করে লাভ নেই। জাহিদ, যে সেখানে উপস্থিত ছিল, সে এই প্রস্তাবে বেশ অবাক হলো। সে নীলাকে এখনও ঠিকমতো বুঝে উঠতে পারেনি, আর তার আচরণেও যথেষ্ট শীতলতা দেখেছে। সে বলল, আঙ্কেল, এত তাড়াহুড়োর কি কোনো কারণ আছে? বিয়ের জন্য প্রস্তুতিরও তো একটা ব্যাপার আছে। ইকবাল চৌধুরী জাহিদের দিকে এমনভাবে তাকালেন যেন সে কোনো অবুঝ শিশু। তিনি শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ গলায় বললেন, কারণ আছে জাহিদ, নীলার ব্যাপারে আমার কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, যা ও হয়তো সহজে মেনে নিতে পারছে না। একবার বিয়েটা হয়ে গেলে ও তোমার দায়িত্বে থাকবে, তখন ও ধীরে ধীরে সবকিছু মানিয়ে নেবে।
আশা করি তুমি তোমার স্ত্রীকে কিভাবে সামলাতে হয় তা ভালোভাবেই জানো। এই কথার মধ্যে যে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল তা জাহিদ এবং তার বাবা দুজনেই বুঝতে পারল। ইকবাল চৌধুরী মূলত তার সমস্যাগ্রস্ত মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন। জাহিদের অহংকারে লাগলো। তার মনে হলো নীলা নিশ্চয়ই অন্য কাউকে পছন্দ করে আর তাকে ব্যবহার করে সেই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইকবাল চৌধুরীর বিশাল ব্যবসার সাথে যুক্ত হওয়ার লোভ সে সামলাতে পারল না। সে ভাবল বিয়েটা হয়ে যাক, তারপর এই জেদি মেয়েটাকে শায়েস্তা করার দায়িত্ব তার। সে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমার উপর ভরসা রাখতে পারেন। বিয়ের তারিখ চূড়ান্ত হয়ে গেল মাত্র 3 সপ্তাহ পর। ইকবাল চৌধুরীর মনে হলো তিনি অবশেষে কিস্তিমাত করতে পেরেছেন। এই বিয়ের পর আকাশ নামের সেই শিল্পীর অস্তিত্ব নীলার জীবন থেকে চিরতরে মুছে যাবে আর তার মেয়ের বিদ্রোহ করার সব পথ বন্ধ হয়ে যাবে। সেদিন রাতে ইকবাল চৌধুরী নীলার ঘরে এসে বিয়ের চূড়ান্ত তারিখের কথা জানিয়ে দিলেন। তার বলার ভঙ্গিতে কোনো আবেগ ছিল না, ছিল এক চূড়ান্ত রায় ঘোষণার কাঠিন্য। 3 সপ্তাহ পর জাহিদের সাথে তোমার বিয়ে। এর জন্য যা যা প্রস্তুতি দরকার তোমার মা সব ব্যবস্থা করবেন। কোনো রকম পাগলামি করার চেষ্টা করলে ফল ভালো হবে না। বাবার চলে যাবার পর নীলা স্তব্ধ হয়ে বসে রইল। 3 সপ্তাহ, মাত্র 21টা দিন। এরপর তার জীবনে সব গল্প শেষ হয়ে যাবে। বেথার তরঙ্গে ভেসে আসা সেই সুর, সেই শিল্পীর জন্য তার হৃদয়ের আকুতি, সব কিছু অতলে হারিয়ে যাবে। তার চোখের সামনে জাহিদের সেই উন্নাসিক অহংকারী মুখটা ভেসে উঠল। না, এই জীবন সে মেনে নিতে পারে না, কিছুতেই না। গভীর রাতে যখন সারা বাড়ি ঘুমে আচ্ছন্ন, তখন নীলা তার মায়ের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। মিসেস চৌধুরী মেয়ের ডাকে উঠে দরজা খুলতেই দেখলেন নীলার চোখ দুটো অস্বাভাবিক রকম শান্ত, কিন্তু সেই শান্তভাবের আড়ালে লুকিয়ে আছে এক প্রলয়ঙ্করী ঝড়। নীলা তার মায়ের হাত দুটো জড়িয়ে ধরল। তার কণ্ঠে কোনো কাঁপুনি ছিল না, ছিল এক মরিয়া স্থিরতা। সে তার মায়ের চোখের দিকে সোজা তাকিয়ে বলল, মা, বাবা আমার মৃত্যুর দিন ঠিক করে এসেছেন। মিসেস চৌধুরী আতকে উঠে বললেন, এসব কি বলছিস? হ্যাঁ মা, ওই লোকটার সাথে বিয়ে হওয়া আমার জন্য মৃত্যুর সমান। নীলা বলল, আমি তোমার কাছে কোনো অনুরোধ করতে আসিনি, আমি তোমাকে আমার শেষ কথাটা জানাতে এসেছি। আমাকে এখান থেকে পালাতে হবে এবং এই কাজে তোমাকে আমার সাহায্য করতে হবে। তুমি যদি না করো তাহলে বিয়ের দিন ওরা আমার শরীরটাকেই শুধু পাবে, আমার আত্মাকে নয়। মেয়ের এই ভয়ঙ্কর শীতল প্রতিজ্ঞায় মিসেস চৌধুরীর শরীর হিম হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটা কোনো অভিমানের কথা নয়, এটা তার মেয়ের জীবন মরণের শেষ চেষ্টা। মেয়ের হাত ধরে তিনি থরথর করে কাঁপতে লাগলেন। তার সামনে এখন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, একদিকে স্বামীর ভয়াবহ ক্রোধ আর অন্যদিকে মেয়ের জীবন।